সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি, এই জন্য যে অন্যান্য বইয়ের মধ্যে হয়তো সমাধান দেওয়া আছে, বাট এই সমাধানটা বোঝানো নাই, লেখা আছে জাস্ট, বাট এটা কেউ তোমাকে বুঝিয়ে দিবে না। কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে আমরা সমাধান দিচ্ছি, তো এর সাথে সাথে তোমাদেরকে একটা কিউআর কোড দেওয়া হচ্ছে। তোমার যখনই কোনো একটা প্রশ্ন, সেটা হোক সিকিউ হোক এমসিকিউ হোক সাজেশন, বুঝতে সমস্যা হবে, তুমি সাথে সাথে আমাদের এই কিউআর কোড স্ক্যান করলেই তোমাকে জাস্ট একটা ভিডিওতে একজন শিক্ষক এসে পুরো বিষয়টি খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও, বেশি মার্কস পেতে চাও, তাদের জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটি একটি সহায়ক বই হিসেবে কাজ করবে। শুধু সহায়ক না, এখানে এই বইটি কিনলে তুমি একজন শিক্ষকও কি হিসেবে ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছে তোমার বাসায়। শুধুমাত্র তোমাকে জাস্ট কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তাহলে বলতে পারি বা তোমরা বলতে পারো যে এই বইটি কেনা মানে একটি বইয়ের পাশাপাশি একজন শিক্ষককেও তোমার বাসায় সবসময়ের জন্য রেখে দেওয়া। ওকে, তো চলো আজকের এই পর্বে আমরা আসলে কি নিয়ে কথা বলবো সেটা একটু আলোচনা দেখি যে আজকে আমরা এই পর্বে কি সমাধান করব। আমরা মূলত সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছিলাম। তো এই পর্বে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো কুমিল্লা বোর্ড 2023-এর একটি বোর্ড প্রশ্ন, যেটা কিনা চ্যাপ্টার 3 এর প্রশ্ন। তো আমরা দেখবো আসলে প্রশ্নের মধ্যে কি কি বলেছে এবং সেখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। তো এখানে আসলে দুইটা ভিন্ন ভিন্ন দৃশ্যপট আছে। একটা হচ্ছে যে N2O4 ডাই নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এটা ডেলেজের মান প্লাস 57 কিলোজুল পার মোল। আরেক জায়গায় সিনারিও 2-তে ওয়াই একটা মৌল, এই মৌলের আইসোটপ 3টা আইসোটপ দেওয়া আছে এবং ওয়াই মৌলের আইসোটপের শতকরা পরিমাণ যথাক্রমে 98.93, 0.702 এবং 0.368%। সো আমরা দুইটা দৃশ্যকল্প দেখলাম, এইখানে দুইটা দৃশ্যকল্প থেকে আমরা দুই রকমের তথ্য পাচ্ছি। তো চলো এবার যাব আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারে। ফার্স্ট প্রশ্ন, অরবিট কাকে বলে? ওকে, দেখো এখানে কি বলতেছে যে পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে। অর্থাৎ যে সকল গোলাকার যে কক্ষপথগুলো থাকে, যে কক্ষপথগুলোতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম পরমাণুগুলো যে সেরকম ঘুরতে থাকে, এই যে স্থির যে কক্ষপথ, এই স্থির কক্ষপথগুলোকে আমরা কি বলতে পারবো? এই স্থির কক্ষপথগুলোকে আমরা বলতে পারবো অরবিট। ফাইন, ক্লিয়ার। যে নিউক্লিয়াসের বাইরে যে স্থির কক্ষপথ থাকবে, যেখানে আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুগুলো ঘুরতে থাকবে, সেই স্থির কক্ষপথকে বলা হবে অরবিট। স্থির কক্ষপথকে বলা হবে অরবিট। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন, ইথেনকে প্যারাফিন বলা হয় কেন? ইথেনকে প্যারাফিন বলা হয় কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে দেখো, এখানে কি বলতেছে যে ফার্স্ট অফ অল ইথেনকে আমরা প্যারাফিন বলে এই জন্য, ফার্স্টে তুমি ইথেনের গাঠনিক সংকেতটা দেখো। তো এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন রয়েছে, প্লাস কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন রয়েছে। তো এই জায়গায় জাস্ট বলা হচ্ছে যে ইথেন তীব্র অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে না, এই জন্য এদেরকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি বলতো? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন এখানে যেহেতু সিঙ্গেল বন্ধন, খেয়াল করো, যেহেতু সমস্ত বন্ধনগুলো আমার সিঙ্গেল বন্ধন, তাহলে সিঙ্গেল বন্ধন হলে সেখানে কি সংযোজন বিক্রিয়া হবে? সেখানে সংযোজন বিক্রিয়া হবে না, জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। তো সংযোজন বিক্রিয়া যেহেতু হবে না, তাহলে আমি এখান থেকে খুব বেশি একটা নতুন যৌগ তৈরি করতে পারবো না। তো যেহেতু সে নতুন কোনো যৌগ তৈরি করে না বা তৈরি করতে পারে না, এজন্য আমরা এই যে যৌগটি রয়েছে ইথিন, সেই ইথিনকে প্যারাফিন বলতে পারি, কারণ এখানে কোনো সংযোজন বিক্রিয়া হচ্ছে না। ফলে সে অ্যাসিডের কথা বলো, হ্যালোজেন গ্রুপের সদস্যের কথা বলো, পানির কথা বলো, বা আরো অন্যান্য যেগুলো আছে, এদের সাথে সংযোজন বিক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারবে না। এবং দ্যাটস ওয়াই যত অ্যালকেন গ্রুপ আছে বা অ্যালকেন গ্রুপের যত সদস্য আছে, সকলকে আমরা কি বলতে পারবো? সকলকে আমরা প্যারাফিন বলতে পারবো। সকলকে আমরা প্যারাফিন বলতে পারবো। ওকে, যাচ্ছি আমরা আমাদের তৃতীয় প্রশ্ন। দেখো তৃতীয় প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের ওয়াই মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। সো ওয়াই মৌলের যে তথ্য আছে, আইসোটোপের ভর আছে, 3টা আইসোটোপ পাচ্ছি, যার প্রত্যেকটার ভর 12, 13, 14 এবং 3টার পার্সেন্টেজও পাচ্ছি। সো এখান থেকে আমাকে মূলত ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, যেটা কিনা আমরা আইসোটোপের সাহায্যে করে থাকি। তো দেখো আমি যাচ্ছি আমাদের নেক্সট যে প্রশ্ন, সেই প্রশ্নে ফার্স্টে আমরা তথ্যগুলোকে নোট করব। দেখো আমরা পি দ্বারা কি বুঝি? প্রথম আইসোটোপের ভর, এম দ্বারা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, এবং এই তথ্যগুলো কিন্তু তোমাকে সিরিয়াল অনুযায়ী নিতে হবে। এখানে কি বলতেছে? তো দেখো
ওয়াই মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে, এই যথাক্রমে দ্বারা বোঝানো হচ্ছে যে Y12 এর শতকরা পরিমাণ হচ্ছে 98.93%, Y13 হচ্ছে 0.702% এবং Y14 হচ্ছে 0.368%। যথাক্রমে মানে বোঝানো হচ্ছে একই সিরিয়ালে, আর কি আমরা সিরিয়াল ব্রেক করব না। আচ্ছা, তো আমরা তাহলে Y এর 3টা আইসোটোপের ভর পাচ্ছি এবং 3টা আইসোটোপের শতকরা পরিমাণও পাচ্ছি। সো প্রথম কাজ হচ্ছে এগুলোকে নোট করে ফেলা। সো P দ্বারা বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের ভর, M দ্বারা বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, Q দ্বারা দ্বিতীয় আইসোটোপের ভর, N দ্বারা দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, R দ্বারা তৃতীয় আইসোটোপের ভর এবং O দ্বারা তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। সো আমাদের যা যা দরকার আমরা সকল কিছু সূত্র থেকেই পেয়ে যাব। তো ফার্স্টে আমরা এই ভ্যালুগুলোকে নোট ডাউন করে নিলাম। এবারে দেখো তাহলে ওয়াই মৌলের আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু কি হবে, P ইন্টু M প্লাস Q ইন্টু N প্লাস R ইন্টু O ডিভাইডেড বাই 100। এবার আমরা একটু আগে যে ভ্যালুগুলো নোট করলাম সেই নোটকৃত ভ্যালুগুলোকে জাস্ট আমরা বসাবো। P এর জায়গায় 12 বসাবো, M এর জায়গায় 98.93 বসাবো, Q এর জায়গায় 13 বসাবো, N এর জায়গায় 0.702 বসাবো। জাস্ট আমরা ভ্যালুগুলোকে বসালাম এবং 100 দিয়ে ডিভাইড করলে আমাদের ফাইনাল যেটা রেজাল্ট সেটা হচ্ছে 12.140। তো এইটা হচ্ছে আমার ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো এটা খুবই সিম্পল একটি টাস্ক ছিল আমাদের জন্য, এখানে আসলে খুব কঠিন কিছু নাই, ভ্যালুগুলোকে নোট ডাউন করা প্লাস এরপরে এই ভ্যালুগুলো দেখে দেখে অ্যান্সারটা কমপ্লিট করা। এটাই হচ্ছে আমাদের এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্নের জন্য উত্তর। আচ্ছা, তো চলে যাচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্ন। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপ এর প্রভাব আছে কি বিশ্লেষণ করো। এই যে আমাকে যে 1 নাম্বার মানে বা দৃশ্যকল্প 1, এই দৃশ্যকল্প 1-এ আমাদেরকে যেই বিক্রিয়া দেওয়া হয়েছে এই বিক্রিয়ার উপর লা-শাতেলিয়ার নীতি অ্যাপ্লাই করতে বলছে এবং সেই লা-শাতেলিয়ার নীতির তাপের প্রভাব এবং চাপের প্রভাব আছে কিনা আমরা এইটুকু ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, সো চলো আমরা আমার ঘ নাম্বার প্রশ্নে যাই। তো দেখো আমাদের ঘ নাম্বার অ্যান্সারে ফার্স্টে আমরা বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়াটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে আমরা 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি, ডেলেজের মান পজিটিভ 57 কিলোজুল। তো তাপের প্রভাব ব্যাখ্যা করতে হলে তোমাকে ডেলেজের মান অবশ্যই লাগবে। ডেলেজের মান বা বিক্রিয়ার কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, এই মান বা এই ডিসিশন ছাড়া আমরা কখনোই তাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো না। ওকে ফাইন। সো এখান থেকে দেখো, এখান থেকে তাপের প্রভাব আমরা ফার্স্টে কি লিখলাম, আমরা লিখলাম এই বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, কেন বিক্রিয়াটাকে তাপ হারি বললাম, কারণ কি ডেলেজের মান কোন অবস্থায় আছে, পজিটিভ, ডেলেজের মান পজিটিভ। সো মনে রাখবা যেই বিক্রিয়ায় ডেলেজের মান ধনাত্মক সেই বিক্রিয়াটিকে আমরা একটা তাপ হারি বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, তো আমরা এরপরে যেই কাজটা করলাম দেখো যে এই যে সম্পূর্ণ উভমুখী বিক্রিয়াকে দুইটা অংশে ভাগ করে ফেললাম। আমার এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর এটা হচ্ছে আমার বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়াটি কি বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। কেন মনে রাখবা, তোমার টোটাল বিক্রিয়ার ডিসিশন যা হবে সম্মুখমুখী বিক্রিয়ার ডিসিশন তাই হবে। তো টোটাল বিক্রিয়ার ডিসিশন কিরকম ছিল, তাপহারী, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার ডিসিশন কি হবে, তাপহারী হবে। আর সম্মুখমুখী যদি তাপহারী হয় তাহলে পশ্চাৎমুখী কি হবে, পশ্চাৎমুখী হবে তোমার তাপ উৎপাদী, পশ্চাৎমুখী হবে তোমার তাপ উৎপাদী। তো সম্মুখমুখী হচ্ছে তাপহারী আর পশ্চাৎমুখী হচ্ছে আমার তাপ উৎপাদী। এখন আমরা কিন্তু অলওয়েজ চাই আমাদের সম্মুখমুখী বিক্রিয়াটা গতিশীল হোক আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা গতিশীল না হোক। কেন বলতো, কারণ সম্মুখমুখী বিক্রিয়া গতিশীল হলে উৎপাদের পরিমাণ বাড়বে আর বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া গতিশীল হলে উৎপাদের পরিমাণ তখন কি হয়ে যাবে, কমে যাবে। কেননা উৎপাদ ভেঙে তখন বিক্রিয়কে পরিণত হবে, উৎপাদ থেকে তখন কি হবে, বিক্রিয়কে পরিণত হবে। তো তাহলে যদি আমাদের ফোকাস থাকে সম্মুখমুখী বিক্রিয়ার উপরে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপের পরিমাণ বৃদ্ধি করব। কেন বৃদ্ধি করব, কারণ তাপ যদি বাড়াই তাহলে তাপহারী বিক্রিয়া কি হবে, লাভবান হবে। আর তাপহারী বিক্রিয়া বা সম্মুখমুখী বিক্রিয়া যদি লাভবান হয় আমার উৎপাদের পরিমাণ কি হবে, তাহলে বৃদ্ধি পাবে। সো ওভারঅল কথা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপের পরিমাণ বৃদ্ধি করব, ফলে আমার তাপহারী সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি গতিশীল হবে, আমার উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়বে। তোমরা এভাবেই জাস্ট ব্যাখ্যা করে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ফাইন, এবারে যাব আমরা চাপের প্রভাব। তো আমাকে বলো তো যে আমাদের বিক্রিয়কে টোটাল কত মোল আছে। আমরা বিক্রিয়কে দেখতে পাচ্ছি বিক্রিয়ক হচ্ছে টোটাল 1 মোল আর উৎপাদ কত মোল, উৎপাদ হচ্ছে 2 মোল। সো এই যে বিক্রিয়ক 1 মোল আর উৎপাদ 2 মোল, এখান থেকে আমাদেরকে চাপের প্রভাবটা লিখতে হবে। সো আমরা লিখলাম বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 1 আর উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 2। এবারে দেখো নর্মাল ডিসিশন হচ্ছে এইটা যে
মোল সংখ্যা যেখানে বেশি আছে, খেয়াল করো, মোল সংখ্যা যেখানে বেশি আছে চাপ প্রয়োগ করলে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যাবে। সো উৎপাদে যেহেতু 2, এখন যদি তুমি এখানে চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়া কি হবে, 2 থেকে 1-এর দিকে আসবে। আচ্ছা, 2 থেকে 1-এর দিকে আসা তো আমাদের জন্য পশ্চাৎমুখী, সম্মুখমুখী না। তো তাহলে আমরা এই কাজটা করব না। সো আমরা কিন্তু এখানে ওই জিনিসটাই লিখেছি, দেখো যে চাপ বাড়ালে বিক্রিয়া বামে ঘটবে, উৎপাদ কমে যাবে। আচ্ছা, বিক্রিয়া বামে কেন ঘটতেছে? কারণ দেখো উৎপাদের মোল সংখ্যা বেশি বিক্রিয়ক থেকে। সো যত চাপ দিবা তত উৎপাদ থেকে আস্তে আস্তে বিক্রিয়া বিক্রিয়কের দিকে যাবে, বা আমাদের ভাষায় বলতে গেলে বিক্রিয়া ডান থেকে বাম দিকে যাবে। সো যেহেতু চাপ বাড়ালে আমাদের জন্য বিক্রিয়াটা লস হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কম চাপে কাজটা করব আর কি। সো এইটাই আসলে বের করা যে কি করলে তোমার জন্য লাভ, কি করলে তোমার জন্য লস। তুমি দেখতেছো চাপ বাড়ালে বিক্রিয়াটা রিভার্স হয়ে যাচ্ছে, পশ্চাৎমুখী হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই বিক্রিয়ার চাপ কেন বাড়াবো? আমরা এই বিক্রিয়ার চাপ যত কমাবো অতই আমার জন্য লাভ। সো এই জন্য আমি লিখেছি যে চাপ বাড়ালে বিক্রিয়া বামে ঘটবে, উৎপাদ কমবে, আর চাপ কমালে বিক্রিয়া ডানে ঘটবে, উৎপাদ বাড়বে। সো আমার মূল কাজ কি বলতো? আমার মূল কাজ কি? উৎপাদটাকে বৃদ্ধি করা, তাই না? আমরা কম কাঁচামাল সরবরাহ করে আমরা বেশি পরিমাণ প্রোডাক্ট পেতে চাই। সো আমরা এই জন্য উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে হলে আমার যা যা করণীয় আমাকে তাই করতে হবে। ওকে, তো ফাইনালি আমরা এই প্রশ্নে ডিসিশন আসতে পারলাম এইভাবে যে লা শাতেলিয়ার নীতির সাহায্যে এই বিক্রিয়ার তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করা যায়। ফার্স্ট অফ অল, সমগ্র বিক্রিয়া যেহেতু তাপ হারি, তাহলে আমরা এই বিক্রিয়া সব থেকে বেশি তাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়া গতিশীল হবে, উৎপাদের পরিমাণ বাড়বে। আবার বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা যেহেতু সমান নয়, উৎপাদের মোল সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে যত আমি কম চাপ প্রয়োগ করব তত আমার উৎপাদের পরিমাণ কি হবে, বাড়বে, উৎপাদের পরিমাণ তত বাড়বে। সো এই যে দুইটা ডিসিশনের কথা বললাম, এই দুইটা ডিসিশন তোমরা যদি ঘতে সুন্দর মতো বিক্রিয়া এবং ব্যাখ্যা সহকারে দিতে পারো, আশা করতেছি তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো, আমাদের এই বইয়ের প্রত্যেকটা পার্ট, সিকিউ থেকে এমসিকিউ থেকে সাজেশন আরও যাবতীয় যা কিছু আছে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে উপস্থাপন করা হচ্ছে, প্লাস সাজানো হচ্ছে। তো তোমরা তোমাদের কেমিস্ট্রির দুর্বলতাকে যদি কাটিয়ে উঠতে চাও, কেমিস্ট্রিতে যদি তোমরা ভালো করতে চাও, তাহলে সংগ্রহ করো টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটি, এবং নিজেদের কেমিস্ট্রি দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করো, পরীক্ষায় ফলাফলে খুব ভালো ফলাফল করো। তো আমি আশা করব তোমরা বইটি সংগ্রহ করবে। এই আশা রেখেই আজকের পর্বটি আমরা এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।